আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব আর মাত্র 2 বছর পরেই। মার্চ এলেই শুধু আমরা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের কথা বলবো, বিষয়টি এমন নয়। তবে হ্যাঁ, মার্চ মাসে মুক্তিযুদ্ধের শুরু, মার্চ মানেই স্বাধীনতা, দেশের পতাকা আর স্বাধীনতার ইশতেহার, সবশেষে স্বাধীনতার ঘোষণা। মার্চ মানে 7ই মার্চ, মার্চ মানে 25শে মার্চের কাল রাত, মার্চ মাস জুড়েই মুক্তিযুদ্ধের প্রস্তুতি। কিন্তু স্বাধীনতার 48 বছর পর আমরা মার্চ মাসে কি আবদ্ধ থাকবো শুধু 71-এর স্মৃতিচারণে? অবশ্যই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে, কিন্তু যে তরুণদের মনে আমরা রোপণ করেছি মুক্তিযুদ্ধের চেতনার বীজ, যে তরুণকে উৎসাহিত করছি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে, তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করব আমরা? জাতির জনকের সোনার বাংলা গড়তে কি অঙ্গীকার আমাদের দরকার? কীভাবে আমরা যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবো, তা আলোচনার দরকার আছে বই কি। কারণ যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব, তখন তো একটি উন্নত আধুনিক রাষ্ট্রের নাগরিক হতে চাইব আমরা। তার জন্য কি প্রস্তুতি আছে আমাদের? কি অঙ্গীকারে তরুণরা এগিয়ে যাবে? এসব প্রশ্নের জবাব খুঁজতেই স্বাধীনতার মাস জুড়ে আমাদের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধের নতুন শপথ। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আদি স্টুডিওতে আছেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমামুজ্জামান বীর বিক্রম। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারপারসন ব্যারিস্টার তুরিন আফরোজ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি। এ মাসের শুরু থেকেই এই আলোচনার সূচনা করেছি আমরা। গত পর্বগুলোতে আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, শহীদ মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির, শমশের মোবিন চৌধুরী বীর বিক্রম, শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম এবং শহীদ ডাক্তার আব্দুল আলমের স্ত্রী শিক্ষাবিদ শ্যামল হাসিন চৌধুরী। আজকের পর্বে আলোচনা যাবার আগে আমরা দেখে নেব সেই আলোচনার অংশবিশেষ। চেতনা আর বিবেক দুটোকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমার মুক্তিযুদ্ধ এগিয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষ যে আজকে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তার বাবা দাদারাও তো কষ্ট পেয়েছে 71-এ। কেন হয়েছিল, কিসের মুক্তির কথা, মুক্তির যে যুদ্ধ, সেই কথাগুলোর ব্যাখ্যাগুলোকে এবং দরকার হলে দৃষ্টান্তগুলো নিতে হবে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। সেখান থেকে নিয়ে যদি আমি নতুন করে রিকনস্ট্রাক্ট করতে পারি, তখন কিন্তু একটা মানে নতুন আধুনিক বিজ্ঞান মনস্ক, যাই বলতে চাই, মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট তখন তৈরি হবে। 71কে ধরে যদি বিচার করি তাহলে একটা পর্যায়ে আসে, আর 71কে বাদ দিয়ে তো আসলে কোনো কিছু হয় না। 71ই তো আমাদের পরিচয়। যার 71 নিয়ে সংশয় আছে, সে আত্মপরিচয় নিয়ে তার সংকট আছে। প্রতিটি যোদ্ধা যারা যুদ্ধ করেছে, সামরিক হোক বেসামরিক হোক, সে কৃষক হোক, সে ক্ষেত মজুর হোক, যেই হোক, সেটাকে স্বীকৃতি দিতে হবে মুক্তিযোদ্ধা হিসেবে। আর জন্য এই দেশের মানুষ বঞ্চনার শিকার না হয়, আর জন্য এই দেশে কোনো বৈষম্য না হয়, এগুলো শিখবে কোথা থেকে? শিখবে এই মুক্তিযুদ্ধের এই আদর্শ থেকে। অ্যানালিসিস করে দেখেন এই 48 বছরের মধ্যে গত 15 বছরে মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি, যে অগ্রগতিটি করেছে, গত বাকি 30 বছরে সেটি হয়নি। আজকে বিশ্বে আমরা দাঁড়ালে ভারতের পাশের বাংলাদেশ কেউ বলে না, এখন বাংলাদেশকে বাংলাদেশ বলেই ডাকে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশনের পর্দায় দেখানো ফোন নাম্বারে। ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। শুরু করছি উপসংহারে আজকের আলোচনা। আমাদের সাথে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমামুজ্জামান বীর বিক্রম এবং তুরিন আফরোজ। ইমামুজ্জামান, আমি আপনাকে শুরু করতে চাই। যুদ্ধ করেছেন, যুদ্ধ করে এতদিন আমাদের সঙ্গে আছেন, এখন নতুন প্রজন্মের কাছে আপনি কি বলতে চান যে নতুন শপথটা কি হবে? মুক্তিযুদ্ধ আমরা এখন কিভাবে ধারণ করব? আমাদের নতুন প্রজন্ম, আপনি আছেন, আমরা আছি, আমাদের সন্তানরাও এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাদের কাছে আমরা কি পৌঁছে দেবো? মুক্তিযুদ্ধের কি বার্তায় তারা উদ্বুদ্ধ থাকবে? দেশ গড়ার কাজে কি নিয়ে তারা এগোবে? এখন আপনি কি মনে করেন? আমাদের নতুন প্রজন্মের কাছে এই প্রথম বার্তাই যেটা পৌঁছাতে হবে তা হলো যে আমরা 71 সালে জাতি যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছি, এক নেতা এক পতাকা তোলে, আমাকে সর্বপ্রথম জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। যে কোনো উন্নয়নমূলক কাজ বা দেশে অগ্রগতির জন্য বা দেশকে আধুনিকরণের জন্য আমাদের ঐক্যমত থাকতে হবে। এবং এ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে আমরা মোটামুটি সবাই ঐক্যবদ্ধ আছি। যারা বিপক্ষে ছিল তাদেরকে মোটামুটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে এবং নিশ্চিহ্ন করার প্রক্রিয়া চলছে।
তো আমাদের ঐক্যবদ্ধ না হলে যে কোনো প্রজেক্ট, যে কোনো পরিকল্পনা, যে কোনো উদ্যোগ এটা সম্পূর্ণ সার্থক হবে না। তারপরে দেশকে এগিয়ে নিতে হবে আমাদের। গত 10-15 বছরে যেভাবে এগিয়ে গেছে, আমরা 2021 সাল এবং পরবর্তীতে 2041 সালে যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি, তা অর্জন করার জন্য সবাইকে উদ্যোগী হতে হবে, সবাইকে জ্ঞান অর্জন করতে হবে। পথভ্রষ্ট যেন না হয় আমাদের সন্তানরা, সেদিকে আমাদের অভিভাবকদের খেয়াল রাখতে হবে। বর্তমান সরকার যে কয়েকটি অগ্রাধিকার গণ্য উদ্যোগ নিয়েছে, যেমন সন্ত্রাস নির্মূল, এখানে আমরা অনেক সাফল্য অর্জন করেছি। মাদক নির্মূল, তারপরে দারিদ্র্য বিমোচন, তারপর দুর্নীতি মুক্ত করা, এগুলোই আমাদের লক্ষ্য। নতুন অনেক সময় বলতে চাই যে আমি এখন দেশের জন্য কাজ করব, আমার পেশাগত সুযোগ সুবিধা আছে কিনা, লেখাপড়া ঠিক আছে কিনা, মুক্তিযুদ্ধের ইতিহাস আমার পড়ার দরকার কি? ধরেন যে এই প্রশ্ন কেউ করে, বা সেটা তাকে উদ্বুদ্ধ করতে হবে কেন? মুক্তিযুদ্ধের ইতিহাস না পড়লে সে তো কোনো ব্যাপারে উদ্যোগই নিতে পারবে না। তার জন্ম কোথায়, আমরা যেরকম একজন মানুষ সর্বপ্রথম সে তার দেশ কোথায়, তার বাবাকে, তার মাকে, তার জন্মস্থান কোথায়, তার জন্ম তারিখ কোথায়, তো জাতির বেলায় তাই প্রযোজ্য। আমাদের বাবাকে, আমাদের জাতির পিতাকে, তাকে শনাক্ত করতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে। আমাদের জন্মস্থান কোথায়, আমাদের জন্মদিবস কবে, 26শে মার্চ বা 16 ডিসেম্বর, যেটাই বলেন, আমাদের সেভাবে একটা পরিচিতি আনতে হবে এবং জাতিকে বিশ্বের দরবারে একটা সম্মানজনক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সর্ব উপরে আমাদেরকে এটাকে মূল্যায়ন করতে হবে। সেই পরিচিতি না দিয়ে আমরা বিশ্বের দরবারে তো নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো না। আত্মপরিচয়ের জায়গাটা আগে ঠিক করতে হবে। মানুষের যেরকম আত্মপরিচয় হয়, জাতির সেভাবে আত্মপরিচয় থাকতে হবে। এবং আমাদের গর্ব, আমাদের অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিব, তার সোনার বাংলা, এবং সোনার বাংলাকে আমরা সোনার দেশ হিসাবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনার বাংলাকে বাস্তবায়ন করছি। বঙ্গবন্ধু বলেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বর্তমান নেতৃত্বের দিক নির্দেশনায়, এবং আমাদের এগিয়ে যেতে হবে এবং নতুন প্রজন্মকে সবসময় বুঝতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধের পতাকাকে সমুন্নত রেখে আমার দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তুই না আপনি অনেকটাই আমরা যুদ্ধ করতে পারি নাই, কিন্তু পরবর্তীকালে আমাদের কাছে কিছুটা দায়িত্ব পৌঁছেছে যে আমাদেরও পরবর্তী প্রজন্ম কিন্তু এখন অনেক বড়, তারাও এখন তরুণ প্রজন্ম, এবং এখন আমরা বলছি যে আমাদের দেশের লোক সংখ্যার 65% তরুণ। এখন বাংলাদেশ একটি তরুণ জাতি সেই হিসেবে আমরা বলি। সেই তরুণদের কাছে এই মুক্তিযুদ্ধের পতাকা, এই মুক্তিযুদ্ধের চেতনা আমরা কিভাবে বাস্তবায়িত করবো, যে যেটা তাদের দরকার। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হলে যদি দেশকে সে ভালো না বাসে, যদি নিজেকে না ভালোবাসে, তাহলে তো সে দেশের জন্য কাজ করবে না। কেন এখন মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে? প্রণবদা, প্রথমেই আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে তো বুঝতে হবে তারা তো একটা একা কোনো গ্রহে বাস করছে না, তারা পৃথিবীতে বসবাস করছে, একটি রাষ্ট্রের ভেতরে বসবাস করছে। তারা যে স্বপ্ন দেখছে যে আমি চাকরি করব, আমি বড় জায়গায় উঠব, অনেক কম্পিটিটিভ হব, সব কিছুই কিন্তু তার চিন্তা চেতনার মূল বিন্দুতে কিন্তু রয়েছে তার রাষ্ট্র। কারণ রাষ্ট্রের কাছ থেকে তার দেনা পাওনা সব কিছু সেখানটাতে। এখন কথা হলো যে যদি তাই হয়ে থাকে তাহলে তো আমাকে জানতে হবে আমার রাষ্ট্র আমাকে কি দিচ্ছে, কোথা থেকে আমার রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে। সেটা জানতে গেলে তাহলে রাষ্ট্রের সাথে আমার সম্পর্কের ভিত্তিটাই হচ্ছে কিন্তু সংবিধান, এবং সেই সংবিধান যখন আমাকে জানতে হচ্ছে, সেই সংবিধানের 4টি মূলনীতি কোথা থেকে এলো, গণতন্ত্র, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এবং এই 4টি নীতির অর্থ যদি বুঝতে হয়, সেই অর্থ বুঝতে গেলে আমাকে মুক্তিযুদ্ধ জানতে হবে। সুতরাং একটার সাথে একটা জড়িত। সুতরাং তরুণ প্রজন্ম যদি বলে যে না আমি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ব না, তার মানে আমি মুক্তিযুদ্ধ মানছি না, মুক্তিযুদ্ধকে স্বীকার করছি না, বা মনে করছি এটা একটা অগুরুত্বপূর্ণ ব্যাপার, তাহলে আমার কাছে সংবিধানেরও কোনো মূল্য নেই,
যদি সংবিধানের কোনো মূল্য না থাকে তাহলে রাষ্ট্রের সাথে আমার সম্পর্কের কোনো ভিত্তি নেই, আর ভিত্তি যদি আমি না থাকে তাহলে তো আমি একটা লোনলি প্ল্যানেটে একা ঘুরে বেড়াচ্ছি। সুতরাং তরুণ প্রজন্মকে এই জিনিসটা বোঝাবার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রত্যেকটি মুক্তিযুদ্ধের বা যুদ্ধের, যে কোনো যুদ্ধের একটি সশস্ত্র যুদ্ধের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যেটা আমরা 26শে মার্চ থেকে শুরু করে আমি 16ই ডিসেম্বর পর্যন্ত করেছি সশস্ত্র যুদ্ধ। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, যে সংগ্রাম, যে চেতনা প্রতিষ্ঠা, চেতনার যে লড়াই, সেই লড়াইটি কিন্তু করে যেতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এখানে আমরা যদি 7ই মার্চের ভাষণ থেকে যদি না শুরু করি, না বুঝি যে 7ই মার্চ হচ্ছে আমাদের সংবিধানের মূল ভিত্তি, একটি রাষ্ট্র এগিয়ে যাচ্ছে তৈরি হবার, যে সৃষ্টির যে প্রসব বেদনার ভেতর দিয়ে সেই মুহূর্তে 7ই মার্চের ভাষণে যা বলা হলো সেটিকে যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে আজকে তরুণ প্রজন্ম আমরা কোথায় হারিয়ে যাবে। আমার তরুণ প্রজন্মের কাছে এই জন্য আমি মনে করি এবং দাবি জানাই, সব কিছু পড়বে, বিজ্ঞান পড়বে, সমাজবিজ্ঞান পড়বে, তথ্য প্রযুক্তি সব করবে, কিন্তু নিজে তো জানতে হবে, যেটা একজন মুক্তিযোদ্ধা নিজে মুক্তিযুদ্ধ করেছেন সশস্ত্রভাবে, তিনি বলছেন যে কোথা থেকে আসলো, তুমি কে, সেটা জানতে তোমার মুক্তিযুদ্ধ তো জানতেই হবে। আরেকটি ইমাম জামান যদি বলেন, এই যে বীরত্ব গাথা, আমাদের যে এখনকার প্রজন্ম যে এখন দেশের জন্য কাজ করবে, তার পেশাগত কাজই হোক, তাকে তো একটা অহংকার থাকতে হবে যে আমার দেশটা এরকম অহংকারের দেশ, নাহলে সে তো এখন পৃথিবীর সঙ্গে যুদ্ধ করবে, অর্থনীতির যুদ্ধ করবে। আমার বাংলাদেশকে জায়গা করে নেওয়ার যুদ্ধ করতে হবে। আমরা জানেন যে আমরা পোশাক শিল্পে 2য় অবস্থান করি, আমরা মাছ উৎপাদনে 4র্থ অবস্থান করি। এই যে যুদ্ধ এখন অর্থনীতির যুদ্ধ, বিশ্বের মধ্যে আমার দাঁড়িয়ে থাকার যুদ্ধ, তার জন্য তো দেশপ্রেমটা লাগবে। আমি বাঙালি, আমাকে জয়ী হতে হবে, কারণ 71-এ আমরা পাকিস্তানিকে পরাজিত করে আমরা জয়ী হয়েছিলাম। এই জায়গাটা আপনারা কিভাবে সংযত করতে চান নতুনদের মধ্যে? আমি প্রথম দৃষ্টান্ত আমাদের সশস্ত্র বাহিনী দিয়ে দেব, যে প্রথম বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, অনেকে চিন্তাবিদ বা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি হয়তো ভাবতেন সশস্ত্র বাহিনী এত বড় করার দরকার নাই, সশস্ত্র বাহিনীর কি প্রয়োজন, মিলিটারি এক্সপেন্ডিচার বাড়াবো কেন, এরকম কিছু কিছু লোকের চিন্তা ছিল, সবাই নয়। এখন বর্তমানে যদি আমরা দেখি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে সবচেয়ে বেশি সৈন্য প্রেরণ করেছে, শান্তির প্রয়াসে বেশি অংশীদার আমরা। শান্তিরক্ষী বাহিনী হিসাবে আমরা 1 নম্বর স্থানে ছিলাম অনেক বছর, এখন 2 নম্বর স্থানে আছি। আমাদের কম্পিটিশন হচ্ছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। বাংলাদেশ প্রায় সময় প্রথম স্থান অধিকার করেছে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের জনসংখ্যা নিয়ে, এবং যেখানেই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কন্টিনজেন্ট শান্তিরক্ষায় গিয়েছে, আফ্রিকার বিশেষ করে আইভরি কোস্ট, সেনেগাল, চাঁদ, সুদান, কঙ্গো, লাইবেরিয়া, সব জায়গায় কিন্তু জনসমর্থন, জনপ্রিয়তা অর্জন করে সেনাবাহিনী। সেখানে শুধু নিরাপত্তার, সিয়েরা তো আমাদের বাংলাও নিয়েছে, হ্যাঁ বাংলাও নিয়েছে। তারা বাংলাদেশ নামে গ্রাম, তাদের শহরের নাম পর্যন্ত বাংলাদেশ নামে শহরের নাম দিয়েছে। তারা বাংলাদেশের জনশক্তিকে, অর্থাৎ সশস্ত্র বাহিনীর সেবাকে তারা একটা পৃথিবীর একটা দৃষ্টান্তকারী এক্সাম্পল হিসাবে নিয়েছে। এভাবে আমাদের অনেক জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে আছে, শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপের দূর দূরান্ত দেশে গেলেও প্যাসিফিক আইল্যান্ডের মধ্যে, প্যাসিফিক দ্বীপপুঞ্জের ছোট ছোট দ্বীপের মধ্যেও বাংলাদেশিরা পৌঁছে গেছে। তারা যেভাবে অনেক দেশ আছে, বিশেষ করে ইউরোপে, যেখানে বাঙালি জনশক্তি ছাড়া তাদের ব্যবসা প্রতিষ্ঠান চলছেই না। ইটালিতে যেমন বাঙালিরা আধিপত্য বিস্তার করেছে, নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটসে বাঙালিদের একটা একচেটিয়া আধিপত্য চলে আসছে। এই যে বাংলাদেশের মানুষ বিদেশে গিয়া নিজেকে জনপ্রিয় করে তুলছে, যেভাবে প্রতিষ্ঠিত করছে, এইটাই তো বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হচ্ছে। এবং এটা সম্ভব হচ্ছে কারণ আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই জন্য আমাদের চিহ্ন বাংলাদেশ, সেই জন্য আমাদের পরিচিতি বিশ্বব্যাপী পরিচিতি হয়ে গেছে। তো
আমি একটুখানি যোগ করতে যাচ্ছি যেটি ভাইয়া বললেন, সেটি হচ্ছে যে 1945 সালে যখন ইউএন চার্টার গ্রহণ করা হয়, সেই চার্টারে প্রথমে বলা হয়ে থাকে যে রাইট অফ সেলফ ডিটারমিনেশনকে, আত্মনিয়ন্ত্রণের অধিকারকে আমরা স্বীকৃতি দিচ্ছি। মানে প্রত্যেকটি জাতি যাতে নিজেরা ডিসিশন নিতে পারে, তারা আত্মনিয়ন্ত্রণ করবে, তার নিজে কিভাবে চলবে। এখন কথা হলো এই 1945 থেকে এই কথাটি বলার পর, জাতিসংঘ তৈরি হওয়ার পর পৃথিবীর বুকে প্রথম প্রথম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, যারা আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করেছে, তারা সংগ্রাম করে বাংলাদেশটি সৃষ্টি মানে ইউএন চার্টারের প্রথম বাস্তবায়ন আমরা করেছি। এক্স্যাক্টলি। আমাদের আগে দুটো জায়গায় এই কাজটি হয়েছে, বায়াফ্রা এবং কাঙ্গাত, কিন্তু তারা টিকে থাকতে পারেনি, কারণ তাদের চিন্তা চেতনার একটা অভাব রয়েছিল। কেন তারা স্বাধীনতা চাচ্ছে তারা জানে না। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে তাদের সেই নেতৃত্ব, বঙ্গবন্ধুর মতো, জাতির জনক বঙ্গবন্ধুর মতো একজন নেতা তাদের অভাব ছিল। সুতরাং এই দুটো কারণের যেটা বায়াফ্রা এবং কাঙ্গাতে হয়েছে, যে ওখানটাতে ওরা একটা 3-3.5 মাস টিকেছিল, একটা 3 বছর পরে আবার নিজের দেশের সাথে মিশেছে। কিন্তু 71 সালে বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা হচ্ছে একেবারে সফলভাবে রাইট অফ সেলফ ডিটারমিনেশনকে এস্টাবলিশ করেছে, এবং যেটা এত বছর আমরা টিকে আছি, স্বাধীন বাংলাদেশে আমরা বেঁচে আছি, এবং এই 48 বছর আমরা উন্নতির দিকে গিয়েছি, উন্নতির দিকেই গিয়েছি। তাহলে আমাকে কেন জানতে হবে না যে আমি সেই বাংলাদেশে, বরং আমরা যাদেরকে পরাজিত করেছি তারা পিছিয়ে দিয়ে গিয়েছে, তাদের কথা তো আর বলারই কাছাকাছি। আমরা এই বিষয়টি আরেকটু আলোচনা করব। উপসংহারের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। আমাদের সঙ্গে আছেন ইমামুজ্জামান এবং তুরিন আফরোজ। আপনারা আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের শপথ এ নিয়ে। আমাদের সঙ্গে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমামুজ্জামান এবং আছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আমি তুরিন আফরোজ আপনাকে থামিয়েছিলাম। আপনি যদি বলেন যে, আপনি বলছেন ঠিক আছে জাতিসংঘের রুটি আমরা করেছি এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, 48 বছরে আমরা অনেকটা পৃথিবীর বুকে আমাদের একটা অবস্থান এখন হয়েছে। বাংলাদেশ মানে ঝড়ঝঞ্ঝার দেশ না, বাংলাদেশ মানে বাস্কেট কেস, যেটি বটমলেস বাস্কেট বলেছে সেটি না। এই যে এর মধ্যে আমরা সবসময় বলি যে এটার সঙ্গে একটা মুক্তিযুদ্ধকে রাখতে হবে সঙ্গে, কারণ প্রাইড, আমাদের অহংকার যদি না থাকে, তাহলে এই সারা বিশ্বেও তো আমরা অহংকার করতে চাই যে আমরা বাঙালি জাতি, আমরা যুদ্ধজয়ী জাতি, আমরা একটি যুদ্ধ করেছি, তার আগে সংগ্রাম করেছি, নিজেদের স্বাধীনতা নিজেরা অর্জন করেছি। এই অর্জনের অহংকার যদি না থাকে, তাহলে সারা বিশ্বে এখন যে অর্থনীতির যুদ্ধ, সারা বিশ্বে যে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার যুদ্ধ এবং আমাদের অধিকার আদায়ের যুদ্ধ, আপনি জানেন যে আমরা সমুদ্র সীমা জয় করেছি, আন্তর্জাতিক আদালতে যুদ্ধ করে, আইনের যুদ্ধ করে, তা সেখানেও তো আমাদের প্রাইডটা থাকতে হবে। এইটা আমরা নতুন প্রজন্মকে কীভাবে উদ্বুদ্ধ করব? প্রথমত হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে প্রথমে হাতটা দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় যে আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো, আমাদের একমুখী শিক্ষা ব্যবস্থার কথা যদিও আমাদের সংবিধানে বলা হয়েছে, তারপরে হয়তো বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা হয়তো এখন নানামুখী শিক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা সেটার ভেতর দিয়ে বলছি না যে এটা ভালো এটা খারাপ সেটা, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমার দেশের ইতিহাস, দেশপ্রেম জাগ্রত করার ইতিহাস আসলে কতটুকু সেই সিলেবাসের মধ্যে আছে, আমরা যদি সেটুকু দেখতে যাই পাঠ্যক্রমে, এবং আমার যে সংবিধানের বা রাষ্ট্রের যে মূলনীতি সেগুলোকে প্রতিফলিত হচ্ছে কিনা, গণতন্ত্রের কথা কি সেখানে আছে, সমাজতন্ত্রের কথা কি সেখানে আছে, ধর্মনিরপেক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যেটি নাকি আমাদের নতুন প্রজন্মকে বোঝাতে, আমি শিক্ষক হিসাবে বলবো আমার খুব কষ্ট হয়, কারণ ধর্মনিরপেক্ষতা শব্দটা তো তারা শুনেইনি বহু বছর। এটা তাদের কাছে একটা নতুন একটা এলিয়েন মনে হয়, যে ভিন্ন গ্রহ থেকে আসা একটি ব্যাপার, এবং সেখানটাতে এইটা কি প্রতিফলিত হচ্ছে? এতবার আমরা শিক্ষাক্রমের ভেতর দিয়ে যাচ্ছি, শিক্ষানীতি চালু করছি, কিন্তু দেখা যাচ্ছে এই ছোট ছোট ফাঁকগুলো রয়ে যাচ্ছে। বাংলা মিডিয়ামে একরকম পড়ছে, ইংলিশ মিডিয়ামে একরকম পড়ছে, মাদ্রাসা শিক্ষার ভিতরে আরেক রকম, ইংরেজিতে বাংলা ভার্সন পড়ছে, ইংরেজিতে বাংলা ভার্সন পড়ছে, কিন্তু এগুলোর ভেতরে আসলে আমাদের একটা চিন্তাশীল প্রজন্ম তৈরি করা, সেটা আসলে আমরা করতে পারছি না কেন? সো শিক্ষা একটি ব্যাপার। দ্বিতীয় একটি ব্যাপার হচ্ছে আমাদেরকে হচ্ছে কমিউনিকেশনের জায়গাটা, গণমাধ্যমে আমাদের কতখানি প্রতিফলিত হচ্ছে চিন্তা চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা কতখানি প্রতিফলিত হচ্ছে, আমাদের রাজনীতি কি মুক্তিযুদ্ধের কথা বলে কিনা? কারণ আমাদের রাজনীতিতে আমরা দেখতে চাই রাজনীতি তারাই করবে যারা রাষ্ট্রের পক্ষে থাকবে। তত্ত্ব নিয়ে তাত্ত্বিক অনেক পার্থক্য হতে পারে, দ্বিমত থাকতে পারে, অনেক পথ হতে পারে, নানা পথ হতে পারে, কিন্তু বেসিক জায়গায়, মুক্তিযুদ্ধের জায়গাটাতে, সেখানটাতে যাতে কোনো রকমের দ্বিমত না থাকে। আমরা কি করেছি? ঘোষক পাঠক নিয়ে গুলিয়ে লেজে গোবরে করে ফেলছি, তার জন্য আমাদেরকে সুপ্রিম কোর্ট দৌড়াতে হয়।
আমাদেরকে প্রত্যেকটা বিষয়কে প্রথম প্রেসিডেন্ট যেগুলো সংবিধানে একেবারে নিষ্পত্তিকৃত ব্যাপার, যেই সংবিধান আমি দেখতে পাই, কিন্তু তারপরে এগুলো নিয়ে আমার রাজনীতিটা এত নোংরামির জায়গায় চলে গেছে, কিন্তু এটা তো হওয়ার কথা না। আমার রাষ্ট্রের মানচিত্র যদি এক হয়, আমার পতাকা যদি এক হয়, জাতীয় সঙ্গীত যদি এক হয়, জাতীয় সঙ্গীত এক হয়, আমার ইতিহাস তো ভিন্ন হতে পারে না। ইতিহাস তো ফ্যাক্ট, সেটা আমাকে দেখতে হবে। সেখানে আমাদের গণমাধ্যম কি ভূমিকা পালন করছে, রাজনীতি কি পালন করছে। একই সাথে আজকে সোশ্যাল মাধ্যমটা যদি আমরা দেখি, যে আমাদের এখন সোশ্যাল মাধ্যমকে তো, সোশ্যাল মিডিয়াকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না, দরকারও নেই। সোশ্যাল মিডিয়াতে আমি এবার দেখছিলাম যে মানে বাংলা ভাষাকে কত সহজ করে এখন আমরা টাইপ করতে পারছি, যেটা একসময় আমরা চিন্তা মানে করতে পারতাম না আর কি সেই অর্থে। কিন্তু সেই বাংলা ভাষাটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেটাকে আমরা বাদ দিয়ে কোথায় চলে যাচ্ছি। মানে শুদ্ধ ভাষা চর্চাটাও কিন্তু আমার ইতিহাস, ঐতিহ্যের একটা অঙ্গ। সেটাও স্বাধীনতা মুক্তিযুদ্ধ বলতে সেটাও, কারণ বাংলা ভাষার 48-52 আন্দোলনই তো আমাদেরকে মুক্তিযুদ্ধে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা আমার জাতিসত্তার উন্মেষটা সেখান থেকেই শুরু হলো। সেই একেবারে আমি ওই দিন ইতিহাস দেখছিলাম যে আমরা দেশভাগ যখন দেখলাম যে 47 সালে 15ই আগস্টে যখন 14ই আগস্টে যখন পাকিস্তান স্বাধীন হলো, ঠিক সেপ্টেম্বরে তার পরের মাসে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন বাংলা ভাষাটা আমাদেরকে চালু করতে হবে। মানে উনি 47-এ বসে বাঙালি জাতিসত্তার কথা চিন্তা করছেন। সেই ইতিহাসটা জানতে হবে, সেই ইতিহাসটা আমাকে জানতে হবে। আমি ইমাম জামালের কাছে ফিরবো। যেটি শিক্ষার কথা তুলেন, আমাদের যে সমস্ত প্রশিক্ষণ জায়গাগুলো আছে, বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনী বলি, পুলিশ বলি, বা অন্যান্য আমাদের বেসামরিক যে প্রশিক্ষণ কেন্দ্র আছে, আমাদের পিএটিসি বলি, সেই জায়গাগুলো থেকে আপনি কি দেখেছেন? সেগুলো কি আমরা মুক্তিযুদ্ধ খুবটা দিতে পারলাম ওখানে? অনেকটা চালু হয়েছে মুক্তিযুদ্ধের শিক্ষা। এটা সশস্ত্র বাহিনী এবং বেসামরিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেকটা চালু হয়েছে, কিন্তু আরো এটাকে চালু করতে হবে। আমাদের বিভিন্ন পরীক্ষার স্তরে, প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে উপরের দিকে সব স্তরেই মুক্তিযুদ্ধের উপর যাতে কিছু প্রশ্ন থাকে, যেখানে বিষয় হতে পারে, একটা সাবজেক্টই হতে পারে। মুক্তিযুদ্ধ ক্যান বি এ সাবজেক্ট বাই ইটসেলফ ইন দ্য ইউনিভার্সিটি, একটা ফ্যাকাল্টি বের হতে পারে মুক্তিযুদ্ধের উপর। আমি জানি না, যেমন আপনি নিশ্চয়ই বলতে পারবেন, আমাদের সবগুলো সেনানিবাসে কি বিজয় কেতনের মতন ঢাকা যেমন দেখি এরকম এই ইতিহাস নির্ভর জাদুঘর তো প্রায় সব জায়গায় করা প্রায় সব সেটা এক্স্যাক্টলি বিজয় কেতন না হলেও বিজয় কেতনের মতো প্রত্যেক সেনানিবাসে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর বা স্মৃতিসৌধ বা কিছু একটা স্মারক আছে, কম বেশি আছে। আপনি যদি বলেন আমাদের অনেকগুলো যুদ্ধ, গর্বের যুদ্ধ, আপনি কামালপুরের যুদ্ধ বলি, বা এইগুলো যুদ্ধও কি আমরা সংরক্ষণ করতে পারলাম না, সেটা কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি? না, সশস্ত্র বাহিনীতে কিছুটা করা হয়েছে, কিছু ডকুমেন্টারি ফিল্ম করা হয়েছে, এবং 21শে নভেম্বরে যখন সশস্ত্র বাহিনী দিবস হয়, বিভিন্ন যুদ্ধ মডেল আকারে বানিয়ে এক্সিবিশন সেন্টারে বা প্রদর্শনীতে এটা দেখানো হয় এবং রানিং কমেন্ট্রি দিয়েও বোঝানো হয়। এটা জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে, এটা সকলের জন্য উন্মুক্ত করা। বর্তমানে এটা সেনানিবাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, এটা আরো উন্মুক্ত করতে হবে। যেমন এখানে সামরিক জাদুঘর আছে, এখন মুক্তিযুদ্ধ জাদুঘরও হয়েছে। জাদুঘর বাদেও ইউনিভার্সিটি স্টেডিয়ামে বা জাতীয় পর্যায়ের বিভিন্ন জায়গায় 16 ডিসেম্বর, 26শে মার্চ এই ধরনের অনুষ্ঠানে এই সব দিবসে এগুলা প্রদর্শনী করানো উচিত। আপনি একটু বলছেন যে এখন যে আমাদের নতুন প্রজন্ম, যাদের মূল কাজ হলো তাদের পেশাগত ব্যাপার, তারা চায় যে তারা শিক্ষা নেবে এবং তারা আয় করবে, তারা নিজেদের জীবন ধারণ করবে, রাষ্ট্রকে কিছু করবে, সেটাদের জন্য মুক্তিযুদ্ধের কেন দরকার? অর্থনীতির উন্নয়ন, অবশ্যই এটাকে কিছুটা সরকারের তরফ থেকে একটু দিক নির্দেশনা পেলে বিভিন্ন প্রতিষ্ঠানকে এটাকে বাধ্যতামূলক করা যায়। এখন যেমন কর্মসংস্থান একটা বিরাট সমস্যা, অনেকে ইন্টারভিউ দেয়, চাকরি পায় না বা ইন্টারভিউ কঠিন হয়। ইন্টারভিউতে শুধু টেকনিক্যাল সাবজেক্ট এবং সাবজেক্ট রিলেটেড বিষয়, কম্পিউটার স্কিল হলে কম্পিউটার ব্যাপারেই জিজ্ঞেস করা হয়, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে যদি মুক্তিযুদ্ধের উপর কিছু নম্বর অ্যালট করা হয়, যে 25 নম্বর তোমার মুক্তিযুদ্ধের উপর প্রশ্ন থাকবে, এটাতে তুমি উত্তীর্ণ হলে তুমি চাকরির জন্য যোগ্যতা পাবে, এই ধরনের একটা সরকারের তরফ থেকে দিক নির্দেশনা থাকলে প্রাইভেট এবং সরকারি সব প্রতিষ্ঠান যদি মুক্তিযুদ্ধকে জড়িত করে তাদের ইন্টারভিউ প্রসেস বা ক্যান্ডিডেটকে সিলেকশন প্রসেসে মুক্তিযুদ্ধটাকে অন্তর্ভুক্ত করা হয়,
তাহলে একটা বাধ্যতামূলকভাবে চাকরির খাতিরে অন্তত তারা চর্চাটা করবে বা জানার চেষ্টা করবে ইতিহাসটা, জানার চেষ্টা করবে। তুহিন আফরোজ কি বলেন? শিক্ষার্থীদের সঙ্গে আপনি চলাফেরা করেন সর্বসময়, ক্লাস নেন, তাদের সঙ্গে চলেন, নতুন প্রজন্ম কিভাবে দেখে মুক্তিযুদ্ধকে? আপনার অভিজ্ঞতা কি? আমার কাছে মনে হয় যে যেই সময় থেকে বাংলাদেশে ফেরত এসে যে আমি শিক্ষকতাতে জড়িত হলাম, সেই সময় থেকে আসলে একটা চেঞ্জেস এসেছে বাংলাদেশে। একটা সময় আমার নিজের শিক্ষা জীবনটাতে আমরা তো জয় বাংলা স্লোগানই দিতে পারতাম না, এটা নাকি একটা রাজনৈতিক শের বই পর্যন্ত যদি বলেন, হ্যাঁ এটা রাজনৈতিক বঙ্গবন্ধু বলা যাবে না, বঙ্গবন্ধু বলা যাবে না, কোথাও নাই, আমাদের পাঠ্যক্রমে কোথাও ছিল না, পাকিস্তানি শব্দটা থাকবে না, হানাদার বাহিনী থাকবে, এই যে মানে হানাদার বাহিনী থাকবে না, পাকিস্তানি, হ্যাঁ হ্যাঁ সরি, আমাদের যা পড়াশোনা আর কি, আমাদেরকে একটা ন্যাশনাল ফরগেটিং এর ভেতরে মেমোরি লস করানো হয়েছে। কিন্তু আজকের প্রজন্ম আমি দেখি যে তারা সেই অর্থে, যদিও আমাদের ভেতরে এখনো আরো অনেক কিছু করার জায়গা রয়েছে, তারপরেও দেখি যে তারা কিন্তু বেশ সচেতন। কেন বলছি যে গত 10-12 বছরে আমরা কিন্তু দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা কিছুটা শাহবাগের গণজাগরণ সেজন্য উদাহরণ হিসেবে, শাহবাগের গণজাগরণ না হলে যুদ্ধাপরাধের মতো বিচার সেই সময়ে, মানে আমি বলছি 2013 সালে চিন্তা করা যায় যে আমরা কি হারে কিভাবে আমরা রাস্তায় দেখছি যে এই দেশ যেন বাংলাদেশ না, এটা যেন মনে হয় অন্য শকুনিদের দেশ আর কি। সেখানে কিন্তু এই 2008-এর নির্বাচন তরুণ প্রজন্মই কিন্তু ফেরত আনলো যে যুদ্ধাপরাধের বিচার করতে হবে। সুতরাং আমাদের মধ্যে আমরা একটা ট্রানজিশন ফেজে যাচ্ছি। একটি প্রজন্ম দাঁড়িয়েছে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, কিন্তু একই সাথে কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষ একটা শক্তি তাদেরকে, তরুণদেরকে বিভ্রান্ত করবার জন্য কিন্তু চেষ্টা করেছে এবং করে যাচ্ছে এখনো। এখন আমাদের মনে হয় যে এখানটাতে কাউন্টার যেটা করা দরকার সেটা হচ্ছে তাদেরও মন মানসিকতা মগজের ভেতরে ঢোকাতে হবে দেশপ্রেমটা, তাদের মগজে ঢোকাতে হবে মুক্তিযুদ্ধের চেতনা, এই জিনিসটাকে কিন্তু তাদের ভেতরে নিয়ে আসতে হবে। আজকে কিন্তু আমি খুব ভালো লাগে যখন দেখি মুক্তিযুদ্ধের উপরে, যখন দেখি তারা জয় বাংলা স্লোগান, জয় বাংলা কনসার্ট করছে, যে আমাকে তরুণ প্রজন্মকে, আজকের ভাষা হয়তো চেঞ্জ হয়ে যাবে, আজকের টেকনিক হয়তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে তাদের কাছে সবসময় তুলে ধরতে হবে। আরেকটি দায়িত্বের কথা নিশ্চয়ই ইমামুজ্জামান বলবেন, আপনি অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলেন, এখনো ইমামুজ্জামান বলছিলেন তার অভিজ্ঞতা এখনো আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচার। আপনি একটু বলবেন, আমি নিশ্চয়ই আপনাকে শুনবো, বিরতির পরে একটু বিস্তারিত বলবেন আপনি, কারণ আমরা জানি তুহিন আফরোজ আমাদের কাছে ইমামুজ্জামান বলছেন যে একজন লেখক একটি বই লিখেছেন যেখানে ওনাদের যুদ্ধের বিরুদ্ধে বলা ছিল যে ওনারা যা বলছে তা ঠিক না, আলোকপাত করা দরকার, তার বিরুদ্ধে হয়তো এখন নতুন প্রজন্মকে সোচ্চার হতে হবে যে এই মিথ্যা আমরা মানব না। এবং আমাদের বিরতির পর ইমামুজ্জামান আপনি বলবেন আপনি সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই আমরা শুনবো। আমাদের সঙ্গে থাকুন ইমামুজ্জামান এবং তুহিন আফরোজ। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের নতুন শপথ এই নিয়ে। আমাদের সঙ্গে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমামুজ্জামান এবং আছেন ব্যারিস্টার তুহিন আফরোজ। ইমামুজ্জামান, আমি আপনাকে থামিয়েছিলাম, আমি শুনতে চাই যে আপনি একটি বলছিলেন অনুষ্ঠান শুরুর আগে যে এখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সংগঠিতভাবে প্রচারণা চলছে। আমাদের মুক্তিযুদ্ধের ভিতরে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে এখনো অপপ্রচার চলছে। যেমন শর্মিলা বোস নামে একজন লেখক, গবেষক, উনি অরিজিনালি ভারতীয় নাগরিক কিন্তু আমেরিকায় সেটেলড এবং ইউএসএতে একটা ইউনিভার্সিটিতে উনি রিসার্চ করেন অন সাউথ এশিয়া। তো উনি একটা বই লিখেছেন ডেথ রিকনিং, অ্যান্ড বইয়ের ম্যাক্সিমাম তথ্যই হচ্ছে যে মুক্তিযুদ্ধে বিভিন্ন মুক্তিযোদ্ধারা যেসব বই লিখেছেন বাংলাদেশে, যেভাবে গণহত্যা হয়েছে, যেভাবে পাকিস্তানিরা আমাদের জনগণের উপর নির্যাতন চালিয়েছে, এটা নাকি এত হয় নাই। উনি বলতে যাচ্ছেন যে অমুক জায়গায় অমুকে বই লিখেছে, লালমন্দিরহাটে এই জায়গায় গণহত্যা হয়েছে, আসলে গণহত্যা হয় নাই, পাকিস্তান আর্মি এসে ওইখানে তল্লাশি চালিয়ে চলে গেছে, তারপরে এখানে ধর্ষণ হয়েছে বা জনগণের উপর নির্যাতন হয়েছে, এটা নাকি বাড়াবাড়ি করে মুক্তিযোদ্ধারা রেখেছে। এবং আমাকে যেভাবে পাকিস্তানিরা গুলি করে মারার চেষ্টা করলো, আমার সঙ্গে 2 জন মারা গেল, আসলে ওরা নাকি আমাকে মারে নাই, আমি নাকি পালিয়ে যাচ্ছিলাম ক্যান্টনমেন্ট থেকে, পালাবার সময় পিছন থেকে আমাকে গুলি করেছে। তো এইসব অপপ্রচার আমরা কিন্তু কেউই কোনো প্রতিবাদ করছি না। উনি বই লিখে সমগ্র বাংলাদেশে বইটা ছড়িয়ে দিয়েছেন এবং বইটা অনেকে পড়ে
এখন বিভ্রান্তির মধ্যে পড়েছেন। আচ্ছা। তো আমার তো মনে হয় শর্মিলা বোসের বিরুদ্ধে একটা আমাদের প্রতিবাদ কোনোভাবে করা উচিত, বা গণমাধ্যমে তাহলে এটা তো সেটি একটি নতুন প্রজন্মের দায়িত্বের মধ্যে পড়ে, নতুন প্রজন্মের দায়িত্বের মধ্যেই অবশ্যই যে পড়ে। আমাদের মুক্তিযুদ্ধকে বিকৃত করে তার বিকৃত মিথ্যা করে, একটি এবং পাকিস্তানিদের পক্ষে উনি নাকি পাকিস্তানি মেজর কর্নেলদেরকে ইন্টারভিউ নিয়েছেন, ইন্টারভিউ নিয়ে ওরা বলছে না আমরা তো এখানে শান্তি রক্ষার জন্য গিয়েছিলাম, আমরা কোনো ওইটাই উনি লিখেছেন যে ওরা পূর্ব পাকিস্তানে শান্তি রক্ষার জন্য গেছেন, ইয়ে করেন নাই ইত্যাদি। তো এটা তো হালকাভাবে দেখা যায় না। দেখা যায় না। তুই আপনি যদি বলেন তাহলে তো আমাদের উপর দায়িত্ব পড়লো, আমাদের না, আমাদের পরবর্তী প্রজন্ম। শর্মিলা বোসের বই নিয়ে তো আজকে থেকে না বেশ কয়েক বছর ধরে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি। ইভেন আমি ব্যক্তিগতভাবেই একেবারে ইউরোপিয়ান পার্লামেন্টের হিয়ারিংয়ে যে সেখানে শর্মিলা বোসকে কোট করে বলছি, যেখানে বিশেষ করে নারীদের ব্যাপারটি এসছে, তিনি বলেছেন যে তার বইয়ে যে বাংলাদেশে এত নারী ধর্ষিত হতেই পারে না, মানে পাকিস্তানি আর্মিরা এত নারী ধর্ষণ করতে গেলে তারা যুদ্ধ করলো কখন কোন একটা, মানে ভীষণ একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। এখন সেখানটাতে আমাদের জবাবের জায়গাটি ছিল হচ্ছে, আমি যেটা বলে তুলে ধরেছি সেটি হচ্ছে যে হামদুর রহমান কমিশন যে রিপোর্ট দিয়েছে, এটা তো পাকিস্তান সরকারের কমিশন, তাদের রিপোর্টে কিন্তু লেখা আছে গণহত্যা হয়েছে, তাদের রিপোর্টে লেখা হয়েছে আছে যে এখানটাতে ধর্ষণ হয়েছে, হ্যাঁ, যুদ্ধকালীন সময়। সেখানটাতে শর্মিলা বোসকে এখন পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের যে এগুলো তো হচ্ছে অল ডকুমেন্টেড এক একটা হিস্ট্রি, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বললে কি এটা হয়ে যাবে? সুতরাং সেখানটাতে দেশে দেশে শর্মিলা বোসের বইয়ের বিরুদ্ধে লেখা হচ্ছে, কিন্তু ভবিষ্যতে যে এরকম আরো কেউ করবে না সেটা কিন্তু আমরা নতুন প্রজন্মের কিন্তু মুক্তিযুদ্ধ শেষ হচ্ছে না। না, আমি সেটাই বলেছি, প্রজন্ম থেকে প্রজন্মান্তর পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লড়াই আমাদেরকে করে যেতেই হবে। শুধু চেতনা না, আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, সেটার জন্য তৈরি করতে হবে। ওই যুদ্ধে তো আর এখন আমি হয়তো অভিজ্ঞতা দিয়ে বলতে পারবে সেই যুদ্ধ মেজর ইমামুজ্জামান বীর বিক্রম, কিন্তু সেই একটা লেখা তৈরি তো এখনকার প্রজন্মকে করতে হবে। না, তা তো করতে হবে, কারণ একটা সময় তো যারা ৭১ দেখেছে তারাও হারিয়ে যাবেন, মানে পুরোটাই থেকে যাবে একটা কথিত ইতিহাসের মধ্যে দিয়ে। আমাদের যেটা আমরা একটু আগেও যখন আলোচনা করছিলাম যে আমাদের কোনো ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট কেন হয় না, একটা ফ্যাকাল্টি কেন হয় না মুক্তিযুদ্ধের ইতিহাস, লিবারেশন স্টাডিজের উপরে একেবারে, এটা তো এই ইতিহাসগুলো থাকতে হবে, এই ডকুমেন্টেশন থাকতে হবে। আমি একই সাথে কিন্তু আজকে দর্শকদের জন্য বলবো, এত বড় একটা বিচার আমরা করছি, এটা ডকুমেন্টেশনও কি আমরা করতে পেরেছি? আমরা কি মিউজিয়াম করে রাখতে পারছি? আমাদের কি সেই চিন্তা ভাবনা আমাদেরকে আর্কাইভ হচ্ছে কিনা? নাকি আর্কাইভিং যদি না হয় তাহলে তো কালকে ক্ষমতার পট পরিবর্তন ঘটলেই তো দেখা যাবে একজন শর্মিলা বসু গবেষণা করে বলে দেবে যে বিচারই হয় নাই, এখানে কোথায় বিচার হয়েছে, বিল্ডিং উড়িয়ে দিয়ে উড়িয়ে দিল। সুতরাং এই ধরনের কাজগুলোর জন্য আমাদের সেই কাজই তো এখনকার প্রজন্মের দায়িত্ব, এখনকার প্রজন্মের এই অসমাপ্ত, এই যে যুদ্ধের অসমাপ্ত যে কাজগুলো রয়েছে এবং যে কাজগুলো চলমান রাখতে হবে, সেই কাজগুলো এখনকার প্রজন্মের আপনাকে বলি। তাহলে এই যে আমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সমস্ত কাজ হচ্ছে তার ডকুমেন্টেশন কি আমরা আসলে করছি আনুষ্ঠানিকভাবে? কিন্তু সেই অর্থে করা হচ্ছে না, মানে এইটা কিন্তু আমাদেরকে, আমরা যখন একটা মামলা শেষ করছি ফাইল চলে যাচ্ছে, মামলা শেষ করছে ফাইল চলে যাচ্ছে, এবং আমাদের ট্রাইব্যুনালের যেখানটাতে আমরা ডকুমেন্টেশনের যে রুমটা আছে সেই রুমটা কিন্তু সেই অর্থে সেইভাবে ভালো অবস্থায় নেই। চর্চা যদি আমাদের অব্যাহত থাকে তাহলে এই ট্রায়ালগুলো ক্যামেরায় হবে এবং সেটা এখন হয়তো ক্লাসিফাইড থাকবে, কিন্তু কোন না কোনো সময় সেটা তো উন্মুক্ত হবে। না, ক্লাসিফাইড থাকার তো দরকার নেই, বিশ্বের তো সব বিচারই ওপেনলি হয়েছে, এটা কি সাদ্দাম হোসেনের বিচার নাকি? আমরা তো ওপেন বিচার করছি। কিন্তু আপনি তো আমাকে ক্যামেরা নিয়ে ঢুকতে দিবেন না। না, ক্যামেরা কিন্তু আছে সেখানটাতে, কিন্তু সেই ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা রয়েছে, কিন্তু সেখানটাতে আমাদের সাউন্ড হয়তো রেকর্ডিং সিস্টেমটা নেই, কিন্তু আমাদের এটা করা খুব জরুরি। একটা সময় তো আমরা হারিয়ে ফেলবো এই ইতিহাসটাকে, আমরা হারিয়ে ফেলবো। যে সওয়াল জবাব হয় তাহলে আমরা লিখে রাখছি সাংবাদিকরা, কিন্তু ওটা তো রেকর্ড হতে পারে না, সেগুলো কিন্তু লেখা হচ্ছে, ডকুমেন্টেশন আছে, সেটা হচ্ছে, কিন্তু যে অডিও ভিজুয়াল চাইবো তো 20 বছর পর, অডিও ভিজুয়াল গুলো এখনো ওই অর্থে টেকনোলজি কিন্তু আমাদের রয়েছে, সবই রয়েছে, কিন্তু আমাদের উদ্যোগের একটু অভাব রয়েছে এই জায়গাগুলো। যেমন এখন আপনি যে কোনো আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েকে আপনি যতটা লিখিত ডকুমেন্ট দিবেন তার থেকে তাকে যখন আপনি অডিও ভিজুয়াল দিবেন তখন সেটা বেশি নেবে। আমি অ্যাবসলিউটলি এগ্রি করি। পরন্তু কেন বলছি, আজকে নতুন প্রজন্ম যখন বিচারটি দেখে, প্রথম দিকে যখন শুরু হয়েছে বিচারটি, তখন তারা দেখে একটা বৃদ্ধ মানুষকে হুইল চেয়ারে করে উপরে উঠাচ্ছে, তার বিচার হচ্ছে, একটা দাদু নানু টাইপের চেহারা, সুফি চেহারা। তো এখন তারা মনে করে আহারে এই লোকটাকে কেন বিচার হবে।
কিন্তু তারা যদি একই সাথে সাক্ষীদের জবানবন্দিগুলো যদি দেখতে পারতো কি করেছে সে? কি করেছে সে, এবং একজন রয়েছে আমাদের নিজামীর মামলাতে গলাকাটা শাহজাহান বলে একজন, উনি সাক্ষী দিয়েছেন সাক্ষী দিয়েছেন। যে 43 জনের মধ্যে 42 জনকে এইভাবে কোপ দিয়েছে যখন মরে গেছে, উনি একমাত্র বেঁচে আছেন, উনি কথা বলতে পারেন না ঠিক মতো, কিন্তু উনাকে দেখে মানে কিন্তু কোপটা পড়েছিল ওনার গলায়। কোপটা পড়েছে এবং সেই অবস্থা হলে উনি খেতে পারেন না, নল দিয়ে তাকে খাওয়া দেওয়া হয়, এবং উনি আমাদের সাক্ষী দিয়েছেন। এবং শুধু তাই নয়, অনেক বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা তাদের কষ্টের কথাগুলো বলে গেছেন আমাদের এখানটাতে। আমার মনে হয় নতুন প্রজন্মের এইগুলো তো জানতে হবে। এই সত্যটা যদি তারা আবিষ্কার না করতে পারে, এই সত্যটা যদি তারা মুখোমুখি না হয়, তাহলে কিন্তু তারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধকে নিজের ধারণ করতে পারবে না হৃদয়ে। আমি ইমামুজ্জামানের কাছে বলবো, আপনি যদি শর্মিলা বসে কথা বলছেন, আমাদের সকল মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন, যারা এখনো সুস্থ আছেন, যারা এখনো বলতে পারেন, লিখতে পারেন, তারা কি সবটা করছেন? আমরা কি তাদের সবটা সংরক্ষণ করতে পারছি? সবাই করছেন না, আবার সেই দাবি তো আমাদের কিছু থাকতে কিছু হবে। গবেষক লেখক করছেন। সবাই যে করছেন না এটা বলা ঠিক না, মুষ্টিমে কয়েকজন করছেন, কিন্তু সবাইকে উদ্যোগী হইতে হবে। কারণ মুক্তিযোদ্ধা যারা আছে সবারই বয়স হয়ে গেছে, কিন্তু বয়স হলেও অনেকের লেখার ক্ষমতা আছে, প্রকাশ করার ক্ষমতা আছে, গবেষণা করার ক্ষমতা আছে। আমার তো মনে হয় এটা প্রত্যেক মুক্তিযোদ্ধার একটা নৈতিক দায়িত্ব এই ব্যাপারে লিখিত বক্তব্য রাখা বা টেলিভিশনের স্ক্রিনে এসে আপনি ওই কুমিল্লা সেনানিবাস থেকে আহত অবস্থায়, পায়ে গুল লাগা অবস্থায় আপনি যে যাচ্ছেন, হ্যাঁ, তার কোনো ডকুমেন্টেশন আমরা সেভাবে করি না, হয়তো আপনি কিছুটা লিখেছেন, কিন্তু এখন তো আপনি ওই এলাকাটাও চিনতে পারবেন না। কিন্তু কাউকে না কাউকে মনে করিয়ে দিতে হবে যে একজন মুক্তিযোদ্ধা ইমামুজ্জামান এখান থেকে যখন যাচ্ছে তার পায়ে রক্ত পড়ছে, যে রক্ত ক্ষত হয়েছে পাকিস্তানের গুলির দ্বারা, পাকিস্তানি কোনো একজন হাবিলদার গুলি করেছিল, সেই জায়গাটা তো হারিয়ে গেলে আমি কিভাবে বোঝাবো পরে? এটা একটা ডকুমেন্টারি ফিল্ম হওয়া দরকার, একটা ডকুমেন্টেশন হওয়া উচিত। আমি তো আমার বক্তব্য বইয়ে লিখেছি, এটা লিখিত প্রকাশনে এসছে, কিন্তু এটা একটা উপযুক্ত সময় যে একটা ডকুমেন্টারি হওয়া উচিত বা একটা শুটিং নেওয়া উচিত। ওইটার উপরে কিভাবে ধান ক্ষেতের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে গোমতী নদীর পাড়ে গেলাম, কিভাবে আহত অবস্থায় গোমতী নদী পার হলাম, কিভাবে গ্রামবাসীরা বুড়িচং থানায় আমাকে স্বাগত জানালো, কিভাবে তারা আমাকে রক্ষা করে রাখলো। এটা অবশ্যই একটা কিছু একটা ডকুমেন্টারি হওয়া উচিত। যদি শেষ করেন প্রণবদা, এইটার সাথে আমি একটা অপ্রিয় কথা বলে, আজকে যেহেতু সময় কম, একটা অপ্রিয় কথা বলে শেষ করতে চাচ্ছি। কেন এই জিনিসটি এত বেশি দরকার এই ডকুমেন্টেশন, তার কারণ হচ্ছে যুগে যুগে আমরা দেখেছি এত ভুয়া মুক্তিযোদ্ধা এসেছে, সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের থেকে দেশকে বাঁচাতে গেলে কিন্তু সত্যিকার মুক্তিযোদ্ধাদের কাহিনীগুলো আমাদেরকে রাখতে হবে। সুতরাং এই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়াতে গেলে এই জিনিসগুলো, এই ডকুমেন্টেশন হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। আপনাদের দুজনকে ধন্যবাদ, ইমামুজ্জামান এবং তরিন আফরোজ, ধন্যবাদ আপনাদেরও। আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়, আলোচনা করবো আবারও মুক্তিযুদ্ধের নতুন শপথ নিয়ে। থাকবেন নতুন, থাকবেন আপনারা টিভিসি নিউজের সঙ্গে, থাকুন 24 ঘন্টা।